হবে। আমরা গত ক্লাসে যা বলছিলাম তা ছিল পিএইচ এবং পিএইচের সীমা, পিএইচের তাৎপর্য, পিএইচের গুরুত্ব, নির্দেশকের ব্যবহার, নির্দেশকের বৈশিষ্ট্য ইত্যাদি। আমরা নতুন একটি টপিকস বলবো, রাসায়নিক পরিবর্তন। খেয়াল করো, কেমিস্ট্রি এমন একটি বিষয়, তোমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। কেমিস্ট্রি এমন একটি বিষয়, সব চ্যাপ্টারের সাথে সব চ্যাপ্টারের সংযোগ আছে। সেই জন্য প্রথম চ্যাপ্টারই ওই শেষের চ্যাপ্টারের সাথে, মাঝখানের চ্যাপ্টারের সাথে সবার সাথে একটা সংযুক্ত আছে। যেমন আমাদের যদি পরীক্ষা আসে রাসায়নিক পরিবর্তন কাকে বলে, খেয়াল করো, আমাদের কিন্তু পরিবর্তন দুই ধরনের, একটা হলো ভৌত পরিবর্তন আর একটা কিন্তু রাসায়নিক পরিবর্তন। খেয়াল করো, এই দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ বেসিক নলেজ ছাড়া তুমি কিন্তু কেমিস্ট্রি কিন্তু ওয়ান টাইম আছে তোমাদের, বিশেষ করে নতুন সিলেবাসে কেমিস্ট্রি ক্লাসটা শুধু একবারই আছে, ওই 65913 হিসেবেই আছে। এবং এই কেমিস্ট্রির বেসিক নলেজটা কিন্তু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে অবশ্যই তোমার স্মরণীয় রাখা দরকার। আচ্ছা, সেই কারণে আমরা বলছি কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন। তোমরা কিন্তু জানো, সে আমরা যদি এরকম হাইড্রোজেন আর অক্সিজেন সংযুক্ত করি বিদ্যুতের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা পানি পাবো। খেয়াল করো, এই পানিকে যদি আমরা, এটা ছিল হলো তরল, আমরা করলাম বরফ। খেয়াল করো, এই তরল অবস্থায় যে পানি পান করি সেই পানিরও সংকেত H2O, বরফ অবস্থায় যে পানির অবস্থা আছে তার সংকেত কিন্তু H2O। পানির যে এই পরিবর্তনটা, এটা কিন্তু ভৌত পরিবর্তন। এখন যদি বলা হয় এটা ভৌত পরিবর্তন ব্যাখ্যা করো, তাহলে কিন্তু বলতে হবে এর গঠনগত উপাদান ছিল হাইড্রোজেন অক্সিজেন এবং বরফেরও গঠনগত উপাদান হাইড্রোজেন অক্সিজেন। এবং এই যে হাইড্রোজেন অক্সিজেনের যে অনুপাত তরল অবস্থায় যা ছিল এবং বরফ অবস্থায় তাই আছে, তাই ইহা একটি, অর্থাৎ নতুন কোনো পদার্থের সৃষ্টি হয়নি, তাই এর নাম ভৌত পরিবর্তন। এখন আমরা এখানে আসি, এখানে অংশগ্রহণ করছিল হাইড্রোজেন এবং অক্সিজেন, আমরা পেয়েছি পানি। তাহলে হাইড্রোজেনের ধর্ম এবং অক্সিজেনের ধর্ম ছিল সম্পূর্ণ আলাদা। আবার পানির ধর্ম, ওই দুইটা বিক্রিয়ক, এইগুলোকে বলে, বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তাদেরকে বলে বিক্রিয়ক। আর বিক্রিয়ার ফলে যা উৎপন্ন হলো আমরা বললাম উৎপাদ। এই যে উৎপন্ন দ্রব্য, এটা কিন্তু একটি রাসায়নিক পরিবর্তন। কারণ আমরা এই জায়গায় দুটো ভিন্ন ধর্ম পদার্থ থেকে নতুন একটি পদার্থের উদ্ঘাটন করছে, যার সংকেত বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে পানিতে হাইড্রোজেন অক্সিজেন আছে, কিন্তু এখানে ছিল শুধু হাইড্রোজেন, শুধু অক্সিজেন। তাহলে এই ধরনের পরিবর্তনকে, নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের উদ্ভব হওয়াকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তন কিন্তু প্রতিটি রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু যে পরিবর্তন হয় সেটা কিন্তু রাসায়নিক পরিবর্তন। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলোকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তনের, তোমাদের অনেক সময় আসে ভৌত পরিবর্তনের পার্থক্য লিখো। আচ্ছা, এই যে পার্থক্যগুলা, এই পার্থক্যগুলো প্রথমেই সংজ্ঞা দিতে হবে। প্রথমেই সংজ্ঞা হলো যে পরিবর্তনে, যে রাসায়নিক বিক্রিয়ার ফলে বা পরিবর্তনের ফলে নতুন পদার্থের সৃষ্টি হয়, তার গঠনগত উপাদান পূর্বের গঠনগত উপাদানের চেয়ে সম্পূর্ণ আলাদা, তখন আমরা সেই বিক্রিয়া বা সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলবো। এখন আমরা আবার বলবো, যখন নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না, শুধু ভৌত অবস্থার পরিবর্তন ঘটে। খেয়াল করো, এটা ছিল একটি তরল অবস্থায়, এটা কিন্তু হয়ে গেছে কঠিন অবস্থা, অর্থাৎ অবস্থার পরিবর্তন হয়েছে, গঠনগত উপাদানের কোনো পরিবর্তন হয় নাই, তাই এই পরিবর্তনটার নাম ভৌত পরিবর্তন। তাহলে আমাদের দুটোই ক্লিয়ার হলো, একটা হলো ভৌত পরিবর্তন আর একটা হলো রাসায়নিক পরিবর্তন। এখন রাসায়নিক পরিবর্তন আমরা এর সাথে দেখব রাসায়নিক আসক্তি। রাসায়নিক আসক্তি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসায়নিক আসক্তি ছাড়া কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। তাহলে রাসায়নিক আসক্তি থাকার কারণেই কিন্তু আমাদের এই বিক্রিয়াগুলো হবে। যেমন সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, খেয়াল করো, আমরা এখানে সোডিয়াম মিলালাম। তো এই যে রাসায়নিক আসক্তি যদি না থাকবে তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। যেমন আমরা ফসফরাস আয়োডিন, ফসফরাস টাইআয়োডাইড, আমরা এখানে 2 দেই, এখানে 3 দেই,
খেয়াল করো, এটা রাসায়নিক আসক্তি ছিল। তাহলে রাসায়নিক আসক্তি ছাড়া কিন্তু রাসায়নিক বিক্রিয়াও ঘটবে না, রাসায়নিক পরিবর্তনও হবে না। তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়াকে, আমাদের মূল টার্গেট হলো রাসায়নিক বিক্রিয়া। সেই রাসায়নিক বিক্রিয়া বোঝার সুবিধার্থে আমরা আগে জেনে গেলাম রাসায়নিক পরিবর্তন কাকে বলে, তারপরে আমরা জানলাম রাসায়নিক আসক্তি কাকে বলে, রাসায়নিক আসক্তির সাথে রাসায়নিক বিক্রিয়ার সম্পর্ক আছে। এখন আমাদের মনে রাখতে হবে রাসায়নিক বিক্রিয়া এর অনেকগুলো উপায় আছে। রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের অনেক উপায় আছে, তোমরা কিন্তু এইগুলো খুব সুন্দর করে মনে রাখবে। একটা উপায় আমরা বলি, যেমন পটাশিয়াম ক্লোরাইডকে যদি উত্তপ্ত করা যায় তাহলে আমরা পাবো পটাশিয়াম ক্লোরাইড যোগ অক্সিজেন। খেয়াল করো, তাই পটাশিয়াম ক্লোরাইড অক্সিজেন যে পাইলা, এই যে পটাশিয়াম ক্লোরাইডকে যদি তাপ না দেওয়া যায় তাহলে কিন্তু আমরা পটাশিয়াম ক্লোরাইডও পাবো না, অক্সিজেনও পাবো না। তাহলে আমরা একটা বিক্রিয়াকে দেখানোর সাহায্যে বলতে পারি তাপ রাসায়নিক বিক্রিয়ার জন্য সংগঠনের একটি উপায়। একইভাবে আমরা যদি বলি প্রভাবক একটি উপায়, খেয়াল করো, আমরা এখানে একটি প্রভাবক দেব ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আমরা কিন্তু অক্সিজেন পাবো। সবচেয়ে মজার ব্যাপার কি, এটা কিন্তু আমরা বলছি প্রভাবক। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের জন্য প্রভাবক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন বললে যে আগের বিক্রিয়াটি আর দ্বিতীয় বিক্রিয়াটির পার্থক্য কোথায়? এই বিক্রিয়াটা ধীর গতি হবে, ধীর গতিতে সম্পন্ন হবে, আর এই যে এই বিক্রিয়াটা প্রভাবক ব্যবহার করায় এটা কিন্তু দ্রুতগামী একটি বিক্রিয়া, বা দ্রুত আমরা অক্সিজেন পাবো, দ্রুত। তাহলে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি করে বা গতি বাড়ায়, এটা আমাদের প্রভাবক একটি রাসায়নিক বিক্রিয়া ঘটনের সংগঠনের একটি উপায়। তাহলে আমরা আরও বলতে পারি, এরকম বহুগুলো উদাহরণ আমাদের জানা রাখবে। তাহলে আমাদের যদি অনেক সময় বলে আলো কিন্তু রাসায়নিক বিক্রিয়া সংগঠনের একটি উপায়। যেমন তুমি হাইড্রোজেন এবং ক্লোরিন যদি তুমি অন্ধকারে রাখো তাহলে কিন্তু তুমি এরকম রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যাবে না। একমাত্র আলোতে রাখলে এই ঘটনা ঘটে। আমরা একটি নতুন জৈব রসায়নে পড়ব যে মিথেন সূর্যালোকের উপস্থিতিতে ধাপে ধাপে কার্বন টেট্রাক্লোরাইডে পরিণত হয়। তাহলে সূর্য আলোক একটি তাপ প্রদান করে, তাহলে আমরা এখানে বলবো যে আলো তাপ প্রদান করে। এখানে আমরা বললাম যে হ্যাঁ, আলোর সংস্পর্শেও রাসায়নিক অনেক বিক্রিয়া সংঘটিত হয়। যেমন হাইড্রোজেন অক্সিজেনকে অন্ধকারে রাখলে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, কিন্তু হাইড্রোজেন অক্সিজেনকে আলোর সংস্পর্শে হলে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়ার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে আমাদের এটা আরেকটি উপায়। এখন আমাদের আরও অনেক উপায় আছে। যেমন আমরা জেনে গেছি যে অনেক সময় বিদ্যুতের সাহায্যে আমরা রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করে থাকি। যেমন অ্যাসিডযুক্ত পানিকে আমরা তড়িৎ বিশ্লেষণ করব, তড়িৎ মানে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ বিশ্লেষণ করলে কিন্তু আমরা পাবো হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে আমরা জেনে গেলাম বিদ্যুতের সাহায্যেও রাসায়নিক বিক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা যায়। তাহলে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের আরেকটি উপায় হলো বিদ্যুৎ। তাহলে আমরা বললাম তাপ, প্রভাবক, আলো, বিদ্যুৎ, এরকম অনেকগুলো আছে। যেমন শব্দ একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায়। শব্দ যেমন অ্যাসিটিলিন C2H2 প্রচণ্ড শব্দের কারণে এ কিন্তু কার্বন আর হাইড্রোজেনে পরিণত হবে। তাহলে আমাদের এই শব্দ তৈরি করার বিভিন্ন বিস্ফোরকের সাহায্যে শব্দ তৈরি করতে পারি। সেই উৎপন্ন শব্দের সংস্পর্শে যদি অ্যাসিটিলিন, এটা হলো অ্যাসিটিলিন একটি জৈব যৌগ, অ্যাসিটিলিন জৈব যৌগটাকে প্রচণ্ড শব্দের সংস্পর্শে বা সম্মুখীন করলে অ্যাসিটিলিন তার গঠনগত উপাদান কার্বন হাইড্রোজেনে পরিণত হয়। তাহলে আমরা জেনে গেলাম শব্দের সাহায্যেও রাসায়নিক বিক্রিয়া সংগঠন করা যায়। তাহলে এই যে তাপ, আলো, বিদ্যুৎ, শব্দ, চাপ ও আঘাত, এরকম আমরা আরেকটা দিতে পারি। চাপের সাহায্যেও আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে থাকি। যেমন লেড সালফারিক অ্যাসিডের সালফারের সাথে বিক্রিয়া করে লেড সালফাইড তৈরি হয় প্রচণ্ড চাপে। তাছাড়া কিন্তু এই লেড সালফাইড পাওয়া যাবে না। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের বিভিন্ন উপায়গুলো আমরা বললাম। প্রথম বলছি তাপ, তারপর বলছি প্রভাবক। আবার কিন্তু এখানে কিন্তু আমরা এই প্রভাবক সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য জানে যাব। প্রভাবক কাকে বলে,
প্রভাবক কত প্রকার, কি কি প্রভাবকের ভূমিকা কি, প্রভাবকের বৈশিষ্ট্য কি। আমরা এখানে ছোট্ট করে বলি, প্রভাবক এমন জিনিস যে এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ প্রভাবক দাও তাও যেমন বিক্রিয়া ঘটবে, অল্প পরিমাণে প্রভাবক দাও তাও ঘটবে। অর্থাৎ প্রভাবক কিন্তু অল্প পরিমাণ প্রভাবক ওই বিক্রিয়ায় যে ভূমিকা রাখে, বেশি পরিমাণ প্রভাবকও সেই ভূমিকা রাখবে। সেই জন্য প্রভাবক সবসময় মাত্রা অতিরিক্ত ব্যবহার করা যাবে না। তাহলে আর প্রভাবক কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যে ওর নামই প্রভাবক তা কিন্তু না, আমাদের কেমিস্ট্রি পড়তে বহুত ভুল হয়। সেটা কি শুধু এই বিক্রিয়ার ক্ষেত্রে সে প্রভাবক, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড অক্সিজেন পাওয়া যায়, যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দেওয়া যায় দ্রুততার সাথে আমরা অক্সিজেন পাবো। এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটি প্রভাবক। তবে এই প্রভাবকটা যেহেতু বিক্রিয়ার গতি দ্রুততার সাথে বৃদ্ধি করেছে, তাই এই প্রভাবকের নাম কিন্তু ধনাত্মক প্রভাবক। তাহলে আজকের থেকে জানলে ধনাত্মক প্রভাবক কাকে বলে এবং ধনাত্মক প্রভাবকের উদাহরণ দাও। উদাহরণ যদি বলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটি ধনাত্মক প্রভাবক, তা কিন্তু হবে না। এই বিক্রিয়া দিয়া বলতে হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটি ধনাত্মক প্রভাবক। তাহলে আমাদের প্রভাবক কি, প্রভাবকের বৈশিষ্ট্য কি, প্রভাবক ধনাত্মক প্রভাবক কি, ঋণাত্মক প্রভাবক আছে। তাহলে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রভাবক আছে ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক কি? হ্যাঁ, এর উল্টাটা, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার গতি হ্রাস করে সেরকম বিক্রিয়াকে আমরা রাসায়নিক বিক্রিয়াকে হ্রাস করে সেখানে আমরা ঋণাত্মক প্রভাবক বলবো। যেমন ফসফরিক অ্যাসিড একটি ঋণাত্মক প্রভাবক। কোন ক্ষেত্রে? যা আমরা জানে গেছি অ্যাসিড মিশ্রিত পানিকে যদি তড়িৎ বিশ্লেষণ করা যায় হাইড্রোজেন অক্সিজেন পরিণত হবে, কিন্তু যদি এই প্রভাবকের উপস্থিতিতে করা যায় এই বিশ্লেষণ প্রক্রিয়াটা ধীরে সম্পূর্ণ হবে। তাহলে এখানে এই ফসফরিক অ্যাসিড একটি ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করছে, অর্থাৎ ফসফরিক অ্যাসিড ঋণাত্মক প্রভাবক না, ওই বিক্রিয়ায় একটি প্রভাবক, ওই বিক্রিয়ায় ঋণাত্মক প্রভাবক। তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার উপায়গুলো বিশ্লেষণ করলে মনে থাকতে হবে। তোমাকে অবশ্যই যত কথাই বলো কেমিস্ট্রিতে উদাহরণ না দিলে কিন্তু এই যে প্রতীক সংকেতের সাহায্যে যেটাকে আমরা বললাম রাসায়নিক বিক্রিয়া প্রকাশ না করো, তাহলে কিন্তু তোমার ওই যে তাপের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে অনেক কথাই বললে খুব বেশি বোঝা যাবে না। তাহলে বিক্রিয়া এবং উদাহরণ সহ বিক্রিয়ার সাহায্যে প্রতীক সংকেতের সাহায্যে আমরা যা প্রকাশ করি সেগুলো কিন্তু রাসায়নিক সমীকরণ। তাহলে অনেক সময় আসে পরীক্ষায় রাসায়নিক সমীকরণ কাকে বলে, আমরা আবার ফিরে যাব এটাও একটি রাসায়নিক সমীকরণ, প্রত্যেকটি একটি রাসায়নিক সমীকরণ। কেন? প্রত্যেকটি রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন যৌগ তৈরি হয়েছে, নতুন পদার্থের উদ্ভব ঘটেছে, তাপ আলোর সংস্পর্শের কারণে বিক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে, তাই এগুলো একটি রাসায়নিক পরিবর্তন এবং রাসায়নিক সমীকরণ। কারণ এই যে বিশ্লেষণের ফলে কি কি উৎপন্ন হয়েছে, আমরা সমীকরণের দুটো সাইড থাকে, আমরা জানি একটি, আমরা যদি শুধু লিখি এক্স এটা চলক, আমরা যদি এক্স স্কোয়ার লিখি এটাও একটি চলকের ডাবল মান, কিন্তু আমরা যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 লিখি ইট ইজ ইকুয়েশন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 ইট ইজ ইকুয়েশন। তাহলে আমরা যদি খালি লিখতাম যে পটাশিয়াম ক্লোরাইড, it is not an equation, it is not chemical equation. When potassium chloride divide into potassium chloride plus oxygen, then we call it is chemical reaction. তাহলে তোমাকে কিন্তু রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক বিক্রিয়ার ধরন বুঝতে হবে। তাহলে আমরা জেনে গেলাম যে আসলে প্রত্যেকটি রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণের জন্য ম্যাথমেটিক্সের সাহায্য নিলাম। ম্যাথমেটিক্স কিন্তু আমরা দুর্বল, ম্যাথমেটিক্স না বুঝলে কেমিস্ট্রি কিন্তু ভালো বোঝা যাবে না। আচ্ছা, এগুলো ছিল হলো রাসায়নিক বিক্রিয়া গঠনের উপায়। তোমাকে যদি বলে রাসায়নিক সমীকরণ হ্যাঁ কাকে বলে, রাসায়নিক সমীকরণের তাৎপর্য লিখো, অনেক পরীক্ষা আসে। যেমন আমরা একটা ছোট্ট উদাহরণ দেই, পরীক্ষা আসলো এই সমীকরণটির তাৎপর্য ব্যাখ্যা করো। খেয়াল করো, এটা একটা সমীকরণ, কি জন্যে? আমরা এখানে সমান দিলেই দুইটা সাইড পাবো। আমরা অনেক সময় সমান চিহ্ন না দিয়ে অ্যারো চিহ্ন দিই। অ্যারো চিহ্ন দিই কি জন্যে? যখন অনেক সময় উভয় পক্ষের পরমাণুর সংখ্যার সমতা আনতে ব্যর্থ হব তখন আমরা সমান না দিয়ে অ্যারো দেবো। কিন্তু এখন দেখো দুই পক্ষে ব্যালেন্স করাই আছে, আমরা সমান চিহ্ন দিতে পারি। তাহলে এটা একটা সমীকরণ। কি সমীকরণ? এটা ম্যাথমেটিক্স সমীকরণ না, এটা রসায়নের সমীকরণ, তাই এর নাম রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক সমীকরণ, আবার রাসায়নিক সমীকরণ তো বলাই হচ্ছে। এখন এই সমীকরণটা আমরা ব্যাখ্যা করব। আমরা প্রথম অধ্যায়ে পড়ছি, ব্যাখ্যা করতে গেলে কিন্তু তোমাকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করতে হবে। যেমন আমরা প্রথমেই বলতে পারি
হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়ার ফলে পানি উৎপন্ন হয়েছে? 1, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে পানি তৈরি হয়েছে। একটা কথা। এখন যদি আমরা বলি হাইড্রোজেনের, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে এখানে ব্যবহৃত হয়েছে 2, তাহলে আমরা বললাম 4, এখানে কত আছে? অক্সিজেনের 16, 32। এখন দেখো 2 থাকলো, 1, 2, 16, দেখো 16 আর 2 18, 18 ইন্টু 2 36। খেয়াল করো, বাম পক্ষে, বাম পাশে ছিল 4 ভাগ হাইড্রোজেন, 32 ভাগ অক্সিজেন, ডান পক্ষে আছে 36 ভাগ পানি। তাহলে আমরা এখন বলতে পারি, সুন্দর করে বলতে পারি, 32 ভাগ ওজনের অক্সিজেনের সাথে 4 ভাগ ওজনের হাইড্রোজেন বিক্রিয়ার ফলে 36 ভাগ ওজনের পানি তৈরি করেছে। তবে রাসায়নিক সমীকরণের আরেকটি প্রধান বৈশিষ্ট্য, এই বিক্রিয়ার শেষে ভর অপরিবর্তিত থাকবে। অর্থাৎ দেখো, বিক্রিয়ার পূর্বে এই ছিল 4 যোগ 32 ছিল 36, দেখো ডান পক্ষেও 36। তাহলে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে বিক্রিয়ার পূর্বে রাসায়নিক বিক্রিয়কগুলোর যে ভর থাকবে, তাদের যে সমষ্টি থাকবে, সে বিক্রিয়ার শেষে যা উৎপন্ন হবে সেই ভর একই হবে। যেমন আমরা ব্যাখ্যা করলাম, বিক্রিয়ার পূর্বে বাম পক্ষে ছিল 4, 32, 36 এবং এখানেও আসছে 36। তাহলে আবার বলবো আমরা যে 4 ভাগ ওজনের হাইড্রোজেন 32 ভাগ ওজনের পানির সাথে বিক্রিয়ার ফলে 36 ভাগ ওজনের পানি তৈরি করেছে। আবার যদি গ্রামে প্রকাশ করো তাহলে বলতে পারো 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়ার ফলে 36 গ্রাম পানি তৈরি হয়েছে, গ্রামে প্রকাশিত। যদি আয়তনিক বিশ্লেষণ করো তাহলে বলতে হবে 2 আয়তন হাইড্রোজেন 1 আয়তন অক্সিজেন বিক্রিয়ার ফলে 2 আয়তনের পানি তৈরি করছে। 2 আয়তন কেন পানি বললাম? এখানে পানির আগে কত আছে? 2, এই সংখ্যাটি 2, তাই পানির বিশ্লেষণ করলাম। এটা একটা পানির বিশ্লেষণ ধর্ম, রাসায়নিক সমীকরণের বিশ্লেষণ বা তাৎপর্য। তা এরকম তাৎপর্য কিন্তু যে কোনো একটি সমীকরণ দিয়ে বলতে পারে তার তাৎপর্য ব্যাখ্যা করো। পরীক্ষা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আর একটা সমীকরণের তাৎপর্য ব্যাখ্যা করব। আমরা আর একটা সমীকরণের তাৎপর্য ব্যাখ্যা করতে পারি। যেমন আমরা পড়ছি হলো জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ার ফলে পেলাম জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন, জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। খেয়াল করো, আমাদের মনে রাখতে হবে জিঙ্কের ভর 65, তাই হাইড্রোজেনের ভর 1 আর অক্সিজেনের ভর 35.5। তাহলে দেখো কত হয়, 35 থেকে 36.5, 36.5 গুণন করলে যা পাবো আমরা 5 দুগুণ 10 এর শূন্য, 6 দুগুণ 13, 3, 7, 73। এখন আমরা এটাও বিশ্লেষণ করব। 65 যোগ 35.5 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, তাহলে আমাদের এখন আসলো 65 যোগ 71, 2। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 5 আর 1 6, 6 7 13, 34। দেখো 5 5 3 8, 7 6 13। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক ক্লোরাইডের 65 ভাগের সাথে 73 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ার ফলে এই যে জিঙ্ক ক্লোরাইড 136 ভাগ এবং হাইড্রোজেন 2 ভাগ উৎপন্ন হয়েছে। তাহলে তোমার যে বিশ্লেষণগুলা মনে রাখতে হবে। জিঙ্ক ক্লোরাইড 136 আর 138 হবে, এখানেও দেখো 138 আছে, এই যে 38, এখানেও 138, 5 3 8 6 7 13। খেয়াল করো, আমরা আবার সুন্দর করে ব্যাখ্যা করি। তাহলে তোমাকে বললো এই সমীকরণের তাৎপর্য ব্যাখ্যা করো। প্রথমেই কি উৎপন্ন হয়েছে সেই কথা বলতে হবে। প্রথমেই বলতে হবে জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন তৈরি হয়েছে। তোমাকে কিন্তু মনে রাখতে হবে জিঙ্ক ক্লোরাইড কিন্তু একটি লবণ। আমরা কিন্তু লবণ পড়িয়েছি, লবণ মানে যে খালি আমরা খাই সেইটাই লবণ না, ধাতব
অ্যাসিডের সাথে ধাতু এবং ক্রিয়াশীল যৌগমূলক অ্যাসিডের সাথে বিক্রিয়ার ফলে যে সমস্ত যৌগ তৈরি করে সেই যৌগগুলোকে আমরা লবণ বলি। তাহলে জিঙ্ক ক্লোরাইড একটি ধাতব লবণ। কার ধাতব লবণ? জিঙ্কের। কোন অ্যাসিডের? হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তাহলে জিঙ্কের পারমাণবিক ভর কত? 65। এগুলো মুখস্থ রাখতে হবে। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। ক্লোরিনের কত? 35.5। তাহলে যে 35.5 যোগ 1 36.5 ইন্টু 2 73 আর হলো 65, এই হলো 138। তাহলে আমরা বলবো জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ার ফলে 65 ভাগ জিঙ্ক, 73 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে 136 ভাগ জিঙ্ক ক্লোরাইড 2 ভাগ হাইড্রোজেন উৎপন্ন করেছে। দেখো বাম পক্ষে ভর সমষ্টি ছিল 138, ডান পক্ষে দেখো 136 যোগ 2 138। আমরা কিন্তু বলছি উভয় দিকের ভর বিশ্লেষণ করে সমতা বিধান করতে হবে এবং সমতা আনয়ন করে দেখাতে হবে। তাহলে আমাদের যদি বলে এই সমীকরণের তাৎপর্য ব্যাখ্যা করো, আমরা কিন্তু প্রথমেই বলছিলাম জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ার ফলে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন করেছে, এটা তার প্রথম তাৎপর্য। দ্বিতীয়, এই যে আঙ্গিক মাত্রিক তাৎপর্য, তাৎপর্য কিন্তু দুই ভাগে ভাগ করতে পারো। আঙ্গিক তাৎপর্য, মাত্রিক তাৎপর্য, মাত্রা বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এই যে মাত্রা বিশ্লেষণ করছি তাৎপর্যে, যে 65 অর্থাৎ 65 ভাগ জিঙ্কের সাথে 73 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ফলে 136 ভাগ জিঙ্ক ক্লোরাইড এবং 2 ভাগ হাইড্রোজেন উৎপন্ন করেছে। উভয় পক্ষেই দেখলাম 65 73 138, 136 যোগ 2 138, অর্থাৎ উভয় পক্ষে বিক্রিয়ার ভর সংখ্যা একই আছে। যদি গ্রামে প্রকাশ করে ব্যাখ্যা করতে বলা হয় তাহলে এখন আমি এই কোশ্চেনটাই বলতে পারি গ্রাম তাৎপর্য বিশ্লেষণ করো, গ্রাম মাত্রিক তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে কিন্তু তোমার কোশ্চেনটা বদলে গেছে। কি বদলে গেছে? অন্য কিছু অ্যান্সার চাচ্ছে না, গ্রামের বিশ্লেষণটা আসছে। তাহলে আমরা বলবো 65 গ্রাম জিঙ্কের সাথে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে 136 গ্রাম জিঙ্ক ক্লোরাইড এবং 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। একে তাহলে গ্রামীণ তাৎপর্য, গ্রামে মাত্রিক তাৎপর্য প্রকাশ করলাম। তাহলে তোমাদের কিন্তু সমীকরণ সব যত সমীকরণ আছে সবগুলোই কিন্তু বিশ্লেষণ করা যায়। তার মধ্যে কিন্তু আমরা এই যে দুটো দেখালাম, তোমরা অনেকগুলো সমীকরণ আছে বাসায় প্র্যাকটিস করতে পারো। যেমন নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। ম্যাগনেসিয়াম কার্বনেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ পানি। আর একটা ব্যাখ্যা করতে দিতে পারি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ার ফলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন করছে। আমরা আর একটা দিতে পারি, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার ফলে অ্যামোনিয়া তৈরি করেছে। খেয়াল করো। আচ্ছা, এগুলো কিন্তু টু বি প্র্যাকটিস। তাহলে তোমার এগুলো আরো ব্যাখ্যা করতে পারবো। আমরা যেহেতু সময় শেষের পথে, সময় আমাদের না, আমরা এগুলো বাসায় আরেকটু তাৎপর্য করব। আমরা এই যে কেমিস্ট্রির নতুন নতুন বিষয়গুলা, এগুলা খুব গুরুত্ব সহকারে খাতায় লিখবো এবং নোট করে রাখবো। মেমোরিত বারবার করে এগুলো নোট না রাখলে তোমরা কিন্তু পরে ভুলে যাবে এবং সমীকরণের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে না। তাই আমরা এই যে কিছু হোমওয়ার্ক দিলাম, ম্যাগনেসিয়াম কার্বনেটের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ার ফলে তাৎপর্য লিখো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ার তাৎপর্য লিখো ইত্যাদি। তাহলে তোমাকে এই তাৎপর্যগুলোর ব্যাখ্যাগুলা আগের মতোই ব্যাখ্যা মনে রাখতে হবে। তাহলে তোমাকে আমরা সর্বশেষ লাস্ট টপিক্সটা আবার ব্যাখ্যা করি। দেখো, আমাদেরকে বলা হয়েছে যে নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়েছে, এই সমীকরণটি ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথমেই কিন্তু বলবো এই যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি হয়েছে। তোমার কিন্তু নাইট্রোজেনের ভর মনে রাখতে হবে, নাইট্রোজেনের ভর কিন্তু 14, তাহলে কিন্তু 28। হাইড্রোজেনের ভর কিন্তু আমরা 1 ধরছি, 1 হলেও ওখানে আছে 2টা, তাহলে পালাম হলো 2 আর 3 দুগুণা 6। এখানে দেখো 2 থাকলো, নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 1 করে 3টা আছে। তাহলে আমাদের এখন আসতেছে 14 আর 3 17, 17 দুগুণা 34। দেখো ব্যাখ্যা করবো এখন। তাহলে আমাদের কিন্তু আঙ্গিক ব্যাখ্যাটা আমরা বলতে পারি কি, হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে বিক্রিয়ার ফলে
অ্যামোনিয়া তৈরি করেছে। এখন পরিমাণগত বলবো, 1 অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার ফলে 2 অণু অ্যামোনিয়া তৈরি করেছে। আচ্ছা, এখন যদি আমরা মাত্রিক বিশ্লেষণে চলে যাই, তা বলতে পারি 28 ভাগ ওজনের নাইট্রোজেন বিক্রিয়া 6 ভাগ হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার ফলে 34 ভাগ ওজনের অ্যামোনিয়া তৈরি করেছে। এখন যদি গ্রামে প্রকাশ করো তাহলে বলতে হবে 28 গ্রাম নাইট্রোজেন 6 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার ফলে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে এই যে অ্যামোনিয়া তৈরির কৌশল আমরা এগুলো কিন্তু বলেছি। এই যে অ্যামোনিয়া তৈরির কৌশল, অ্যামোনিয়া একটি যৌগিক গ্যাস যার আণবিক ভর 17। 17 কেমন করে হলো? এই 14, 3টে হাইড্রোজেন আছে, 17। তাহলে তোমাকে যদি বলে অ্যামোনিয়ার আণবিক ভর বিশ্লেষণ করো, তাহলে অ্যামোনিয়া একটি যৌগিক গ্যাস। যদি বলা হয় অ্যামোনিয়া যৌগিক গ্যাস কেন ব্যাখ্যা করো, আমরা কিন্তু এই বিক্রিয়ার থেকেই বলতে পারি। এই প্রক্রিয়াটা হলো সংশ্লেষণ। আমি যদি এই দিক দিই, এটা বিশ্লেষণ, অর্থাৎ অ্যামোনিয়াকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাবো নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে এই জন্যেই অ্যামোনিয়া একটি যৌগিক গ্যাস। অ্যামোনিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা জানো আমাদের যে রাসায়নিক সার ব্যবহার করি, সেই সারের একটি বিরাট অংশ অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট খুব বেশি পরিমাণে আছে। এগুলোও কিন্তু লবণ। আমরা যারা অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, এটা 3। তাহলে এগুলো কিন্তু অ্যামোনিয়ার সার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক সার, যা আমাদের রাসায়নিক যৌগ হিসাবে বিভিন্ন কারণে রাসায়নিক সার হিসাবে অ্যামোনিয়ার এই সারগুলো, এই লবণগুলো, এগুলো কিন্তু অ্যামোনিয়ার অ্যাসিডের লবণ। কি লবণ? সালফোরিক অ্যাসিডের লবণ, এটা নাইট্রিক অ্যাসিডের লবণ, এটা ফসফরিক অ্যাসিডের লবণ। এই সব রাসায়নিক যৌগগুলা রাসায়নিক সার হিসাবে অ্যামোনিয়ার এই রাসায়নিক যৌগগুলো রাসায়নিক সার হিসেবে আমাদের সব দেশে সারা পৃথিবীতে ব্যবহৃত হয়। তাই তোমাদেরকে মনে রাখতে হবে অ্যামোনিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যামোনিয়া একটি যৌগিক গ্যাস, অ্যামোনিয়ার আণবিক ভর 17। আচ্ছা, আজকে তোমাদের এই পর্যন্তই থাকবে। সামনে আবার নতুন কিছু নিয়ে আমরা হাজির হব। এই পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ। খোদা হাফেজ।